জামাই বাবা তুমি গাঁজা খাও? আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে আপনাকে কখনো গাঁজা খেতে দিয়েছে? এসব তুমি কি বলছো? এই যে আমার চারপাশে যে শহরটি দেখতে পাচ্ছেন, এই শহরটি তৈরি হয়েছিল গাঁজা চাষকে কেন্দ্র করে। এটি বাংলাদেশের নওগাঁ জেলা শহর। ১৬০০ সালের ৩১শে ডিসেম্বর যাত্রা শুরু করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। মূলত এই কোম্পানির উদ্দেশ্য ছিল ভারত থেকে ইংল্যান্ডে মশলার বাণিজ্য করা। গাঁজা চাষের ইতিহাস অবশ্য অনেক পরের। নওগাঁতে প্রথম কবে গাঁজা চাষ শুরু হয়েছিল তা পরিষ্কার করে বলা যায় না। ধারণা করা হয় গাঁজার বাণিজ্যিক চাষ শুরু হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে জেলার আত্রাই থানার পাঁচুপুর গ্রামে। আবার অনেকের মতে ১৭২২ সালে সদর থানার মুরাদপুর গ্রামে প্রথম গাঁজার চাষ শুরু হয়। অন্যান্য সকল খাদ্যশস্য উৎপাদনের থেকে গাঁজা চাষ ব্যাপক লাভজনক হওয়ায় নওগাঁর বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপকভাবে গাঁজার চাষ শুরু হয়। নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ১৮৭৬ সালে ব্রিটিশ সরকার গাঁজা চাষের লাইসেন্স প্রবর্তন করে। লাইসেন্সে নির্ধারিত জমি ছাড়া অন্য জমিতে গাঁজা চাষ ছিল অবৈধ। এ নিয়ম চালু ছিল ১৯৭৮ সাল পর্যন্ত। গাঁজা চারা তৈরি করা হতো সাধারণত জুন জুলাই মাসে। ৯-১০ ইঞ্চি দূরে দূরে এ গাছ লাগানো হতো। গাঁজার মূল অংশ হচ্ছে পুরুষ গাছের পাতার এক ধরনের জটা। স্ত্রী গাছ সংস্পর্শে থাকলে গাছের জটার বদলে শুধুমাত্র বীজ তৈরি হয়, তাই বেছে বেছে স্ত্রী গাছকে সরিয়ে ফেলতে হতো। সব কৃষকরা এই কাজটা করতে পারতেন না। এই কাজের জন্য আলাদা অভিজ্ঞ লোক থাকতো, তাদের বলা হতো পোদ্দার বা পরকদার। ফেব্রুয়ারি মাসে গাঁজা পরিপক্ক হলে কৃষকরা সেটি সংগ্রহ করে রোদে শুকিয়ে গাঁজা সংরক্ষণ গুদামে গাঁজা গলায় পাঠানো হতো। এই সম্পূর্ণ প্রক্রিয়াটির তত্ত্বাবধানে থাকতেন ম্যাজিস্ট্রেট, নার্কোটিক্স অ্যান্ড লিকার বিভাগের কর্মকর্তা কর্মচারী, পুলিশ এবং আনসার। ১৮৭৭ সালে রাজশাহী জেলার নওগাঁ থানাকে রাজশাহী, দিনাজপুর ও বগুড়ার কিছু অংশ নিয়ে মহকুমায় উন্নীত করা হয়। ১৯১৭ সালে গাঁজা কাল্টিভেটর্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড সমবায় অধিদপ্তরের নিবন্ধন পাওয়ার পর গাঁজা উৎপাদনের স্থান নির্ধারিত হয় নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর, মুরাদপুর ও গোবিন্দপুরে। বয়স্কদের মুখে শোনা যায় নওগাঁ সদরের কীর্তিপুর, বক্তারপুর, বর্ষাইল, তিলকপুর, হাঁপানিয়া, বদলগাছির বালুভরা ইউনিয়নে পৃথিবীর উৎকৃষ্ট মানের গাঁজা উৎপাদন হতো। ১৯১৭ সাল নাগাদ গাঁজা কাল্টিভেটর্স সমিতি লিমিটেড পৃথিবীর বৃহত্তম ও প্রাচীনতম সমবায় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে এবং ১৯১৯ সালে তৎকালীন প্রদেশমন্ত্রী নবাব আলী চৌধুরী গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতি উদ্বোধন করেন। এরপর থেকে সমগ্র ভারত ছাড়াও গাঁজার আন্তর্জাতিক বাণিজ্য বেড়ে যায় বহুগুণ। ১৯১৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত গড়ে প্রতি বছর ৫৫,০০০ মন গাঁজা উৎপাদন করা হতো, যা থেকে সরকারের রাজস্ব আয় হতো তৎকালীন প্রায় ৬৬ লক্ষ টাকা। আর এই গাঁজা সমবায় সমিতির জন্য ১৯১৬ সালে সমবায় অধিদপ্তরের বিভাগীয় সদর দপ্তর রাজশাহীর পরিবর্তে নওগাঁয় স্থাপিত হয়। তাছাড়া এক্সাইজ সুপারিনটেনডেন্টের জন্য দোতলা বাসভবন ও ডেপুটি চেয়ারম্যানের জন্য দোতলা ভবন তখনকার দিনে নওগাঁ শহরের শ্রীবৃদ্ধি করে। গাঁজা সমবায় সমিতি যে শুধু আর্থিক প্রতিষ্ঠান হয়ে উঠেছিল তেমনটা নয়। এই সমবায় হতে নওগাঁয় প্রতিষ্ঠিত হয়েছে ১৭ থেকে ১৮টি বিদ্যালয়, মহাবিদ্যালয়, ৬টি হাসপাতাল, যার মধ্যে ৩টি দাতব্য চিকিৎসালয়, ১টি পশু চিকিৎসালয়, ৩টি মসজিদ, ১টি মন্দির, ৭টি দিঘি, ১টি লেক, ৪টি গোডাউন, ১টি হিমাগার। শুধু তাই নয়, প্রতি বছর এই ১৭ থেকে ১৮টি বিদ্যালয় ও ৪-৫টি মাদ্রাসার ৪-৫০০ শিক্ষার্থীকে বছরে ১.৫ থেকে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করা হতো। কথিত আছে ব্রিটিশ আমলে গাঁজা সোসাইটির শাখা অফিস স্থাপনের জন্য লন্ডনে জমি কেনা হয়েছিল। তাছাড়াও
জানা যায় ভারতের আসামে এবং পশ্চিমবঙ্গের কলকাতায় ও ঢাকায় নওগাঁ গাঁজা সমবায় সমিতির সম্পত্তি আছে। 1947 সালের আগে কলকাতার বেঙ্গল সমবায় ব্যাংকে এই সমিতির গচ্ছিত 5 লক্ষাধিক টাকা অনাদায়ী রয়ে গেছে এখনো। একমাত্র গাঁজা চাষের জন্যই নওগাঁ শহরের এত দ্রুত উন্নতি সাধন করা সম্ভবপর হয়েছিল। সমিতির স্টাফদের বসবাসের জন্য ব্যারাক নির্মাণ করা হয়েছিল। 40টি ছোট ছোট বাসভবনগুলো ছিল দর্শনীয়। সারিবদ্ধভাবে বাসভবনের সামনে কালো পাথরের সুরকি বিছানোর রাস্তা ছিল। ওই এলাকাকে সে সময় টাউনশিপ বলে মনে হতো। গাঁজা সমবায় সমিতির এই হিমাগারটি একমাত্র চালু ছিল দীর্ঘদিন পর্যন্ত, যা কয়েক বছর আগে সম্পূর্ণরূপে তার কার্যক্রম বন্ধ করে দেয়। এটি এখন পরিত্যক্ত ভবনের রূপ নিয়েছে। এই গাঁজা সমিতির প্রধান অফিস ভবন কলকাতার রাইটার্স বিল্ডিং এর আদলে তৈরি করা হয়। সুদূর নেপাল থেকে শালকাঠ এনে অফিস ভবনটি নির্মাণ করা হয়েছিল। তৎকালীন গাঁজা সমিতির প্রবীণ ডিরেক্টর খান বাহাদুর বসির উদ্দিনের চেষ্টায় নওগাঁ গাঁজা সোসাইটি 1.8 একর জমি দান করেন নওগাঁ বসির উদ্দিন মেমোরিয়াল কলেজ, বর্তমান বিএমসি কলেজের জন্য। পূর্বে কলেজটি মাদ্রাসা ছিল। পরবর্তীতে গাঁজা সমিতির এই প্রবীণ ডিরেক্টর খান বাহাদুর বসির উদ্দিনের নাম অনুসারে সংক্ষেপে বিএমসি কলেজ নামকরণ করা হয়। 1923 সালে নওগাঁ ছোট যমুনা নদীর উপর লিটন সেতু নির্মাণের ব্যাপারে গাঁজা সমিতি বেশ কিছু অর্থ দান করে। 1943 সালে তৎকালীন মহকুমা প্রশাসক আক্তার হামিদ খান নওগাঁয় দুর্ভিক্ষ মোকাবেলায় সমিতির তহবিল হতে প্রায় 2 লক্ষ টাকার চাল কিনে রাখেন। ফলে নওগাঁয় মৃত্যুর হার ছিল অনেক কম। গরিব কৃষকদের জন্য প্রথম সমবায় সমিতি গড়ে তোলা হয় এবং এই সমিতিগুলোকে আর্থিক সাহায্য করার জন্য সমবায় কোঅপারেটিভ ব্যাংক স্থাপন করা হয়। তদানীন্তন মন্ত্রী N.A. রায়বাহাদুর নওগাঁ কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গাঁজা সমিতির 1818 সালের রেজলিউশন বই অনুযায়ী দেখা যায় 1922 সালে নওগাঁ কেন্দ্রীয় সমবায় ব্যাংক নওগাঁ গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতি থেকে বিভিন্ন সময় 8,000 থেকে 50,000 টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করেছিল। ভারত বিভাগের পূর্বে নওগাঁয় কোনো ব্যাংক ছিল না। তখন কলকাতার স্টেট ব্যাংকের মাধ্যমে দেশের সমস্ত লেনদেন পরিচালনা করা হতো। সেই সময় এই গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতি নওগাঁ এই এলাকার সাধারণ মানুষের জন্য ব্যাংকের লেনদেনের কাজ পরিচালনা করত। এই সমিতির অফিসের প্রধান ভবনের একটি ঘর স্ট্রং রুম হিসাবে ব্যবহার করা হতো। নওগাঁয় মহকুমার বিভিন্ন অফিস আদালত ও প্রতিষ্ঠানের টাকা এখানে রাখা হতো। নওগাঁ কোঅপারেটিভ সমবায় ব্যাংক ছাড়া জেলা বোর্ড ও বিভিন্ন প্রতিষ্ঠান এই গাঁজা সমবায় সমিতি হতে টাকা ঋণ নিত। তখন ভবনটিতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজনে সশস্ত্র পাহারা ছিল। 1974 সালে জেনেভা কনভেনশনে মাদকদ্রব্য বিরোধী চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করে। চুক্তি অনুযায়ী 15 বছরের মধ্যে অর্থাৎ 1990 সালের মধ্যে গাঁজা চাষ বন্ধের শর্ত ছিল। শর্ত মোতাবেক 1987 সালে বাংলাদেশে গাঁজা চাষ বন্ধ হয়ে যায়। ফলে বাংলাদেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম ও বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান নওগাঁ গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর 7,000 সমবায়ী পরিবারের 50,000 মানুষ কর্মসংস্থানের অভাবে চরম বিপাকে পড়ে। বংশ পরম্পরায় চলে আসা প্রায় 200 বছরের প্রাচীন পেশার মানুষগুলোর সামনে ছিল না কোনো কাজের নির্দেশনা। কাঁসার থালায় হাতের কবজি ডুবিয়ে দুধ ভাত খাওয়ায় অভ্যস্ত মানুষগুলো দিন দিন দরিদ্র হয়ে যেতে থাকে। আর ভবনগুলি অভিভাবকহীন ও নিয়ন্ত্রণহীনভাবে চলে যায় বিভিন্ন জনের দখলে। গাঁজা উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড যে বিশাল সম্পদ রয়েছে
তা সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সমবায়ীদের অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে আনার যথেষ্ট সুযোগ এখনও রয়েছে। আত্মীয়স্বজন বাড়িতে বেড়াতে এলে তাকে গাঁজা দ্বারা আপ্যায়ন করার রীতি এখানকার গাঁজা চাষী পরিবারগুলোতে প্রচলিত ছিল। তাই বলে আপনি নওগাঁর কোনো আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধবের বাড়িতে বেড়াতে এলে গাঁজা খেতে চেয়ে ঘ্যানর ঘ্যানর শুরু করলে পুলিশ হতে অবশ্যই সাবধান থাকবেন। আস্তে আস্তে বাদ দিয়ে দেবো ভাই, আমি আর এই জগতে থাকবো না। আমার অবস্থা দেখতেছেন না, আমি পাগলের মতন হয়ে গেছি। আমার কিছু বাড়ির কোনো কথাই মনে নাই আমার।